দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আবার তোমাদের সঙ্গে দেখা হলো। আমরা বায়ুমণ্ডলের নেক্সট অধ্যায়টা নিয়ে আলোচনা করব। অধ্যায়টা তোমরা নিশ্চয়ই জানো যে এরপরে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপ এবং উষ্ণতা আছে, তো সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো বায়ুমণ্ডলের তাপ এটা আলোচনা করার আগেই সূর্যের প্রসঙ্গ চলে আসে। সূর্যের সঙ্গে বায়ুমণ্ডলের এই তাপের একটা সম্পর্ক আছে। এই যে বায়ুমণ্ডল যে উত্তপ্ত হচ্ছে বা বায়ুমণ্ডলের যে তাপ, সেই তাপের শক্তি কোথা থেকে আসছে? তা সূর্য থেকে আসছে। এবং জীবমণ্ডলের শক্তির এই যে যোগান, এটা কোথা থেকে আসছে? সূর্য থেকেই আসছে। তাই মনে রাখবে, পৃথিবীর যাবতীয় শক্তির উৎস কিন্তু সূর্য, তবে কিছুটা পরিমাণ পৃথিবীর অভ্যন্তর থেকে আসে, সেটা খুবই কম। এটাকে যদি আমরা 100%, সমস্ত শক্তিটাকে যদি আমরা 100% ধরি, তাহলে 99.97% হচ্ছে সূর্য থেকে আগত এবং 0.03% শক্তি পৃথিবীর অভ্যন্তর থেকে আসে। যাকে এখন আমরা এই যে সৌর শক্তি, তাহলে এই যে সৌর শক্তিটা যেটা সূর্য থেকে আসছে, সেটা কিন্তু পুরো সূর্য থেকে আসছে না, এটা তোমরা মনে রাখবে। তাহলে সূর্যের কতখানি অংশ থেকে আসছে? না, সূর্যকে যদি আমরা 200 কোটি ভাগে ভাগ করি, তাহলে তার মাত্র 1 ভাগ থেকে সূর্য সৌরশক্তিটা পৃথিবীতে আসছে, তবুও পুরোটা কিন্তু আসছে না, এটা মনে রাখতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে যে পরিমাণ সৌরশক্তি আমাদের এই পৃথিবীতে আসছে, সেই সৌরশক্তিটাকে আমরা বলছি ইনসোলেশন। সোজা কথায় ইনকামিং সোলার রেডিয়েশন। এখন আমাদের জানতে হবে যে এই সৌরশক্তিটা কেমন ভাবে আসছে। অবশ্যই এই সৌরশক্তিটা তরঙ্গ রূপে আসছে। কেমন তরঙ্গ রূপে? ক্ষুদ্র তরঙ্গ রূপে। সেটা কেমন? না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রূপে। সেটা কি? না আলোক তরঙ্গ রূপে। এই সৌরশক্তিটাকেই আমরা বলছি সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনকামিং সোলার রেডিয়েশন, দ্যাট মিনস ইনসোলেশন। বোঝা গেল? বেশ। এরপরে আমরা যে সৌরশক্তির কথাটা আমরা এতটা আলোচনা করলাম, সেইটার পুরোটা কে আমরা যদি 100% ধরি, তাহলে সেই 100% সৌরশক্তিও কিন্তু পৃথিবীতে আসছে না বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে না। তাহলে তার কতখানি সৌরশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে? না 66%। এই 66% সৌরশক্তিকেই আমরা বলছি ইফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকরী সৌর বিকিরণ। তাহলে প্রথমে আমরা কি করলাম? ইনসোলেশন থেকে এলো কার্যকরী সৌর বিকিরণ। আচ্ছা, এবার দেখো, আমরা সেই সূর্যকে যদি 200 কোটি ভাগে ভাগ করি, তার 1 ভাগের কথা বলেছিলাম তোমাদের যে সৌরশক্তি হিসাবে আসছে, সেই 1 ভাগকে আমরা যদি 100% ধরি, সেই 100%-এর 66% কে আমরা কি বলছি? কার্যকরী সৌর বিকিরণ। তাহলে 34% গেল কোথায়? তাহলে এই যে 34% সৌরশক্তি কিন্তু পৃথিবীতে আসতে পারে না। বিভিন্ন মাধ্যম থেকে মহাশূন্যে বিকিরিত এবং এই প্রতিফলিত এবং বিচ্ছুরিত হয়ে যায়। এই যে 34% সৌরশক্তি যেটা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারলো না, তাহলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে গেল। এই নিষ্ক্রিয় সৌরতাপটাকে আমরা বলছি অ্যালবেডো।
তাহলে এই 30% যেটা পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করলো না, এটাকে আমরা বলছি অ্যালবেডো। তাহলে কি হলো? ইনসোলেশন, কার্যকরী সৌর বিকিরণ, অ্যালবেডো। এইবার দেখো সূর্য তথা আমাদের এই পৃথিবী তথা আমাদের এই বায়ুমণ্ডল কত সুন্দরভাবে, কত নিখুঁত অঙ্ক কষে আমাদের এই শ্রেষ্ঠ সৃষ্টিকে বাঁচিয়ে রেখেছে, তো কল্পনা করা যায় না। অঙ্কটা কি? যে 66% সৌরশক্তি আমাদের বায়ুমণ্ডলকে ক্রমান্বয়ে উত্তপ্ত করছে, ঠিক আছে, প্রতিদিন, তাহলে সেটা যদি সঞ্চয় হতে থাকে তাহলে পৃথিবীর উষ্ণতা ক্রমযৌগিক হারে কিন্তু বেড়েই চলবে। তার ফল কি? তার ফল হচ্ছে একসময় পৃথিবীটা আগুনের গোলা হয়ে যাবে, অর্থাৎ কোনো জীবের স্পন্দনই এখানে থাকবে না। তাহলে কি? তাহলে একটা সমতা নিশ্চয় আছে। এখন ব্যাপার হচ্ছে সেই সমতাটা এলো কিভাবে না, এই 66%ই আবার মহাশূন্যে দীর্ঘ তরঙ্গ রূপে বিকিরিত হয়ে যায়। তাহলে কি হলো? একটা ব্যালেন্স এলো, একটা সমতা এলো। কার সমতা? না, বায়ুমণ্ডলের উত্তাপের সমতা। উত্তাপ কার? না, পৃথিবীর। তাহলে কি হলো? পৃথিবীর উত্তাপের সমতা। অর্থাৎ এক কথায় এটাকে আমরা বলছি হিট ব্যালেন্স অফ দ্য আর্থ, বা পৃথিবীর উত্তাপের সমতা। বেশ, এই ব্যাপারগুলো হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপ সংক্রান্ত ধারণা, ঠিক আছে। এখন আমাদের এরপরে একটা প্রশ্ন এসে যায় যে বায়ুমণ্ডল কি সরাসরি এই সৌরশক্তি দ্বারা উত্তপ্ত হচ্ছে? না, কখনোই না। সৌরশক্তি যেটা আসছে পৃথিবীতে ক্ষুদ্র তরঙ্গ রূপে, সেটা কিন্তু বায়ুস্তর ভেদ করে পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায় এবং পৃথিবী সেটাকে শোষণ করে। তাহলে কিভাবে উত্তপ্ত হচ্ছে? তারপর এই তরঙ্গটা বিকিরিত হচ্ছে। সেই জন্য কতগুলো পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডল কিন্তু উত্তপ্ত হচ্ছে। সেই পদ্ধতিগুলো হচ্ছে, নিশ্চয়ই তোমরা এর সম্পর্কে পরিচিত আছো বা পড়েওছো বা জেনেওছো। যেমন বিকিরণ, যেটা পৃথিবী উত্তপ্ত হওয়ার পর তাপটা বিকিরিত হচ্ছে দীর্ঘ তরঙ্গ রূপে এবং বায়ুমণ্ডল শোষণ করছে, তার ফলে উত্তপ্ত হচ্ছে, এটাকে বিকিরণ বলছে। আচ্ছা, এরপর বায়ুর যে অণুগুলো আছে সেই অণুর সংস্পর্শে তাপের অপসারণ ঘটছে এবং পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। তারপরে কি? তারপরে আমরা দেখছি বায়ুর উল্লম্ব সঞ্চালন ঘটছে, পরিচলন স্রোত, উল্লম্ব সঞ্চালন। তো তার ফলে এই উল্লম্ব সঞ্চালনের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। এরপরও দেখছি অনুভূমিক সঞ্চালন হচ্ছে, অর্থাৎ ঠান্ডা বায়ু, যেখানে বায়ু কম, অর্থাৎ উচ্চচাপের বায়ু নিম্নচাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলছি অনুভূমিক সঞ্চালন। এইভাবেও বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, ঠিক আছে। এইটাকে আমরা বলছি অ্যাডভেকশন। তাহলে এইভাবে পরিবহন, পরিচলন, বিকিরণ, অ্যাডভেকশন, এছাড়া লিন তাপ, আগ্নেয়গিরি থেকে তাপ ইত্যাদি স্থানীয়ভাবেও পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তাহলে এটা মনে রাখতে হবে যে সৌরশক্তি কিন্তু ওই 66%, যেটাকে আমরা বলেছিলাম কার্যকরী সৌর বিকিরণ, সেটা কিন্তু ডাইরেক্ট পৃথিবীর বায়ুমণ্ডলের তাপ সৃষ্টি করতে পারছে না বা উত্তপ্ত করতে পারছে না। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এরপরে পৃথিবীর বায়ুমণ্ডলটা কিন্তু উত্তপ্ত হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের যে তাপ, এই তাপটা মাপার যন্ত্র আছে, সবকিছুই মাপার যেমন যন্ত্র আছে, এই তাপ মাপারও যন্ত্র আছে। এই যন্ত্র, দুটি যন্ত্রের কথা তোমাদের বলি, একটি হচ্ছে সাধারণ থার্মোমিটার আর একটা হচ্ছে 6-এর গরিষ্ঠ এবং লঘিষ্ঠ থার্মোমিটার। সাধারণ থার্মোমিটারে সাধারণত যে কোনো স্থানের যে কোনো সময়ের বায়ু মাপা সম্ভব হয়, আর 6-এর গরিষ্ঠ এবং লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে
একদিনের অর্থাৎ 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়। এই গেল উষ্ণতা মাপার যন্ত্র। এখন যে কোনো জিনিসকে যদি মাপা যায় তার একটা পরিমাপক একক থাকে, তাহলে এক্ষেত্রেও আমরা একটা একক দেখতে পাই। এই এককগুলো আমরা স্কেলে বলতে পারি। যেমন 3টে স্কেলের কথা তোমাদের বলি, যেমন ফারেনহাইট স্কেল, যেমন সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল, এবং আরেকটা আছে রোমার স্কেল। সেলসিয়াস স্কেলটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, যেটার সাংকেতিক চিহ্ন, আর ফারেনহাইট স্কেলে হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, আর একটা রোমার স্কেল। তবে মনে রাখবে বর্তমানে গোটা পৃথিবী জুড়েই ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের ব্যবহারই কিন্তু বেশি দেখা যায়। এই হলো পৃথিবীর তাপ সংক্রান্ত আলোচনা। এখানে তোমাদের বিভিন্ন প্রশ্ন তোমরা তৈরি করবে, যেমন অ্যালবেডো কাকে বলে, যেমন ইনসোলেশন কাকে বলে, যেমন পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো, পৃথিবীর উত্তাপের সমতা কাকে বলে, এই সমস্ত বিষয়, এবং পৃথিবীর উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি, কোন এককে মাপা হয়, পৃথিবীর এই যে বায়ুমণ্ডল যে উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো কি কি, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ডিটেলসে ভালো করে তৈরি করে রাখবে। ঠিক আছে, এর পরের দিন আমি তোমাদের পৃথিবীর উষ্ণতার সম্পর্কে আলোচনা করব। কারণ মনে রাখবে, আমরা কিন্তু আজকে আমাদের বিষয়টা ছিল আজকে বায়ুমণ্ডলের সেই অংশ যেটা বায়ুমণ্ডলের তাপ এবং উষ্ণতা। আমরা কিন্তু আজকে শুধু তাপ সম্পর্কে আলোচনা করে নিলাম। মনে রাখবে যে তাপ আর উষ্ণতা কিন্তু এক জিনিস নয়। আমরা শুধু আজকে তাপের কথাটা বললাম, পরের দিন আমরা বায়ুর উষ্ণতার কথাটা তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।